Assalamu alaikum. Myself AB and you are watching ABC Learning Center. তো আজকে আমি নিয়ে আসলাম ব্যাংকের আমানত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ব্যাংক হিসাবের প্রকারভেদ। আসলে ব্যাংক হিসাবের প্রকারভেদ শুধু যে এইচএসসি বা এসএসসি এর জন্য না, এটা সবখানে তোমার কাজে লাগবে। তুমি যখন অনার্স উঠবা তখন তোমাকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে এটা শিখতে হবে। আবার তুমি এখন যেহেতু 9-10 এ পড়ো, তোমাকে ব্যাংকের আমানত অধ্যায়ের জন্য এটা শিখতে হবে। আবার তুমি কয়েকদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমাকে শিখতে হবে ব্যাংক হিসাবের জন্য। তো এই টপিকটা সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক এবং আশা করা যায় যে অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রেই এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করব। দেখো, আমি ব্যাংক হিসাবের প্রকারভেদে তিনটা প্রকারভেদ লিখেছি, কারণ ব্যাংক হিসাবকে প্রধানত দেখো তিন ভাগে প্রধানত ভাগ করা যায়। এখন যদি বলো ভাইয়া মাত্র তিন প্রকার, আমি বলবো ভাইয়া তিন প্রকার না, প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, কিন্তু ব্যাংকের অনেক রকমের হিসাব আছে। তো চলো আমরা কি কি হিসাব আছে সে বিষয়গুলো দেখি। তো ব্যাংক হিসাবকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা চলতি হিসাব। আচ্ছা, চলতি হিসাব এই বিষয়গুলো একটু ইংরেজি জানবা। চলতি হিসাবের ইংরেজি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। সঞ্চয় হিসাবের ইংরেজি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আমি এ ডবল সি দিয়ে দিলাম। আর স্থায়ী হিসাবের হচ্ছে ফিক্সড ডিপোজিট। তো এই বিষয়গুলো তোমাদেরকে জানাটা খুব জরুরি। তো এবার আসো আমরা শিখি চলতি হিসাব আসলে কি। ভাইয়া মনে রাখবা, যে হিসাবের অর্থ যতবার খুশি জমা রাখা যায় এবং ঠিক যতবার খুশি উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। অর্থাৎ তোমার দিনের মধ্যে যদি 100 বার মনে চায় তুমি 100 বার ব্যাংকে টাকা রাখবা, আবার যদি 100 বার উঠাইতে মনে চায় 100 বার উঠাবা। এটাই হচ্ছে কি চলতি হিসাব। তাহলে আমরা এখানে যদি একটু কিছু কিওয়ার্ড লিখি, যতবার খুশি জমা ও উত্তোলন। যতবার খুশি জমা ও উত্তোলন। আর কি হতে পারে? চলতি হিসাবে প্রথম তো আমরা শিখলাম যতবার খুশি জমা ও উত্তোলন। এরপরে আরো আছে। যদি তুমি ভাবো তুমি যদি যতবার খুশি জমা এবং উত্তোলন করো, তাহলে কি ব্যাংকে টাকাটা বেশিক্ষণ থাকে? থাকে না। তার মানে কি এই হিসাবে কোনো সুদ পাওয়া যায় না। তাহলে লেখো সুদ পাওয়া যায়, অর্থাৎ কি চলতি হিসাবে কোনো সুদ পাওয়া যায় না। আর কি কি থাকতে পারে মনে রাখবা, সুদ না পাইলেও অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। অতিরিক্ত অর্থ উত্তোলন কর মানে কি, ধরো ব্যাংকে তোমার 20,000 টাকা আছে, এখন একটা বিশেষ প্রয়োজনে তোমার 25,000 টাকা দরকার। তখন তুমি কি করবা, এই চলতি হিসাব থাকলে বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে তুমি এক্সট্রা টাকা উত্তোলন করতে পারবা। তাহলে এইটা কাদের জন্য উত্তম? ব্যবসায়ীদের জন্য উত্তম। ব্যবসায়ীদের জন্য উত্তম। কারণ দেখো একজন ব্যবসায়ী কিন্তু প্রতিনিয়ত টাকা পয়সা লেনদেন করতে হয়। আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের কিন্তু প্রতিনিয়ত টাকা লাগে না, হয়তো আমরা অনেকদিন পর উঠালাম কিছু কাজ করলাম, বাট একজন ব্যবসায়ীর প্রোডাক্ট কেনার জন্য বা প্রোডাক্ট বিক্রির সময় যে কোনো প্রসেসিং এর জন্য হোক তার কি প্রচুর টাকা উঠাতে হয়। তাহলে এই হচ্ছে চলতি হিসাবের একটা টোটাল গাইডলাইন। তুমি যদি এই কয়টা লাইন মনে রাখতে পারো তুমি ইজিলি কি চলতি হিসাব নিয়ে বুঝতে পারবা। আর আমি এই তিনটা জিনিস পড়ানোর পরে আমি এই তিনটা থেকে তোমাদেরকে বাছাইকৃত 4-5টা সৃজনশীল বুঝিয়ে দিব, যেন তোমাদের কি আর কোনো এই টপিক নিয়ে সমস্যা না থাকে। তো দেখো এরপরে হচ্ছে সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাবকে আমরা কি বলি? সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট। ভাইয়া সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাবের মধ্যে পার্থক্যটা দেখো। চলতি হিসাবে কি বলছিলাম যে যতবার খুশি টাকা জমা রাখা যায়, আর সঞ্চয় হিসাবে বলতেছি যতবার খুশি টাকা জমা রাখা যায়। তাহলে কি একই হয়ে গেল না? হ্যাঁ একই, কিন্তু পার্থক্য আছে। সেটা কি? চলতি হিসাবে যতবার টাকা জমা রাখতে পারলেও যতবার খুশি টাকা উঠানো যায়, কিন্তু সঞ্চয় হিসাবে তুমি যতবার খুশি টাকা জমা রাখতে পারলেও সপ্তাহে 2 বারের বেশি উঠাইতে পারবে না। তাহলে তোমার এখানে কি পয়েন্ট হবে, কি সপ্তাহে 2 বার উত্তোলন। তার মানে কি, মানে হচ্ছে তুমি সপ্তাহে
দুইবারের বেশি কি উত্তোলন করতে পারবা না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেজর পার্থক্য। দেখো চলতি হিসাবের মেজর পার্থক্য কি ছিল? চলতি হিসাবে পার্থক্য ছিল যতবার খুশি উত্তোলন, আর সঞ্চয় হিসাবে কি সপ্তাহে 2বার উত্তোলন। তাহলে পার্থক্য দেখছো? এরপর দেখো যেহেতু তুমি সপ্তাহে মাত্র 2বার উঠাবা, তার মানে কি সাময়িক কিছু সময়ের জন্য হলেও তো ব্যাংকে টাকা থাকবে নাকি। তাহলে এখানে তোমার সেকেন্ড পয়েন্ট হবে সামান্য পরিমাণে সুদ পাওয়া যায়। সামান্য পরিমাণে সুদ পাওয়া যায়। তাহলে এখন ভাইয়া প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া সামান্য পরিমাণ মানে কত পার্সেন্ট? মনে রাখবা সামান্য পরিমাণ মানে হচ্ছে 5 থেকে 7%। ঠিক আছে, 5% থেকে কি 7% সুদ পাওয়া যায়। আর কাদের জন্য উত্তম? অবশ্যই চাকুরি চাকুরি চাকুরিজীবীদের জন্য উত্তম। তো এই হচ্ছে আমাদের সঞ্চয় হিসাব। এখন তাহলে ভাইয়া যদি বলি চলতি হিসাব এবং সঞ্চয় হিসাবের মধ্যে মানে টোটাল পার্থক্যটা কি? প্রথম পার্থক্য কি? যে চলতি হিসাবে যতবার খুশি অর্থ উত্তোলন করা যায়, সঞ্চয় হিসাবে 2বার অর্থ উত্তোলন করা যায় সপ্তাহে। চলতি হিসাবে কোনো সুদ পাওয়া যায় না, সঞ্চয় হিসাবে সামান্য পরিমাণে সুদ পাওয়া যায়। চলতি হিসাবে অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়, সঞ্চয় হিসাবে কি অতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না। চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য উত্তম, সঞ্চয় হিসাব কি চাকরিজীবীদের জন্য উত্তম। তো এবার আসো স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো। আচ্ছা, যারা অবসর নিয়ে নেয়, অবসরের সময় একটা বড় অঙ্কের টাকা পায় না, ধরো 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 7 লাখ। তো তারা কি করবে? ওই টাকাটা ব্যাংকে রাখা দিবে 5 বছরের জন্য। 5 বছর পরে সে কি লাভ সহ একটা বেশি অ্যামাউন্ট পাবে না? এই যে প্রসেসিংটা, এটাই হচ্ছে কি স্থায়ী হিসাব, অর্থাৎ স্থায়ী হিসাবের মাধ্যমে এটা হয়। তো এখন যদি আমরা এভাবে বলি যে যে হিসাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রেখে মেয়াদ শেষে অর্থ উত্তোলন করা যায়, তাকে কি বলে? স্থায়ী হিসাব। তাহলে এইখানে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে যে মেয়াদ শেষে উত্তোলন, মেয়াদ শেষে উত্তোলন। আচ্ছা, আরেকটা বিষয় সর্বনিম্ন 1 মাস, সর্বনিম্ন 1 মাস, এরপরে 3 মাস, 6 মাস, 1 বছর ও 5 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ভাই। অর্থাৎ পরীক্ষায় অনেক সময় আসে যে স্থায়ী হিসাবের সর্বনিম্ন মেয়াদ কতদিন? সর্বনিম্ন মেয়াদ কত? 1 মাস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় অনেকবার আসে। সর্বনিম্ন মেয়াদ 1 মাস। তো দেখো এইভাবে তুমি যদি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বুঝতে পারো, তাহলে তোমার জন্য কি সৃজনশীল আনসার করা সহজ হবে। তো তোমাকে মনে রাখতে হবে শুধুমাত্র যে দেখবা উত্তোলনের কথা বলা আছে কিনা। উত্তোলনের কথা বললেই তুমি মাথায় নিবা চলতি বা সঞ্চয়, তাই না? কারণ স্থায়ী হিসাবে কোনো উত্তোলন করা যায় না। স্থায়ী হিসাবে তুমি হ্যাঁ উত্তোলন করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তুমি কি কোনো লভ্যাংশ পাবা না। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের চলতি হিসাব, সঞ্চয় হিসাব ও স্থায়ী হিসাব। তোমরা ভিডিওটা দেখবা, যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে বারবার দেখবা। এরপরও যদি না বুঝো অবশ্যই কি কমেন্টসে জানাবা, আমি বুঝাই দিব। তো চলো এবার আমরা এই 3টা টপিক থেকে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করি। তো দেখো এখানে আমি একটা সৃজনশীলের আকারে একটা উদ্দীপক দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমি তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দিব যে কোনটা কোন হিসাব এবং কাজের জন্য কোন হিসাব করা ভালো, তাই না? এটা তো আমাদের আলোচনার বিষয়। তো দেখো আমরা একটু পড়ি। জনাব এক্স এর ব্যাংকে প্রাথমিক পর্যায়ে কোন হিসাব ছিল? তাহলে দুইটা জিনিস তুমি মাথায় রাখবা, প্রাথমিক পর্যায়ে আর একটা হচ্ছে কোন হিসাব। আমরা হিসাব শিখছি 3টা, তাই না? প্রথমত 3টা হিসাব শিখছি, সেটা কি? চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। যেহেতু আমরা 3টাই শিখছি, তাই আমাদের সৃজনশীল কি এর মধ্যে থেকেই থাকবে। বাট আমি একটা দেই নাই, কারণ যদি 3টা দিয়ে দিই হুবহু তোমরা তো বুঝে যাবা, তাই আমি একটা কি সাসপেন্স রাখছি। তো দেখো আমরা উদ্দীপকটা পড়ি। জনাব এক্স একজন ব্যবসায়ী। এ দেখো ভাইয়া একটা ইনফরমেশন পাইছি, ব্যবসায়ী। আমরা যখন পড়ছিলাম তখন আমরা কি ব্যবসায়ী কাদের জন্য, ব্যবসায়ীদের জন্য কোন হিসাব বলছিলাম? চলতি হিসাব বলছিলাম না? তো মাথায় রাখবা জনাব এক্স একজন ব্যবসায়ী, ব্যবসায়ের প্রয়োজনে তাকে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য ক্রয় করতে হয়। সেজন্য পদ্মা ব্যাংকে তার একটি ব্যাংক হিসাব রয়েছে। সেজন্য পদ্মা ব্যাংকে কি তার একটি ব্যাংক হিসাব রয়েছে। তবে তিনি সামান্য লাভের আশায়, দেখো
তবে তিনি সামান্য লাভের আশায় সব সময় অর্থ উত্তোলন করতে পারেন না। আচ্ছা, এখানে আমরা পড়ছিলাম কি যে এক্স একজন ব্যবসায়ী আর ব্যবসায়ীদের জন্য কি চলতি হিসাব উত্তম, বাট একটা জিনিস আমরা পড়ছিলাম যে চলতি হিসাবে কি যতবার খুশি অর্থ জমা রাখা যায় এবং যতবার খুশি উত্তোলন করা যায়। বাট এখানে বলছে কি দেখো, সামান্য লাভের আশায় সব সময় অর্থ উত্তোলন করতে পারেন না। তাহলে কি এটা কখনোই চলতি হিসাব হবে? এটা কখনোই কি চলতি হিসাব হবে না। কারণ এখানে বলছে কি প্রাথমিক পর্যায়ে, তাহলে সে প্রাথমিক পর্যায়ে এমন একটা ব্যাংক হিসাব তার আছে যেখানে সে কি সামান্য লাভের আশা অর্থ উত্তোলন করতে পারেন না। আর চলতি হিসাবে শিখছিলাম কি সবসময় অর্থ উত্তোলন করা যায়। এখন তুই বলতে পারো ভাইয়া ব্যবসায়ীও তো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যবসায়ী নাকি আমার মেইন কথা না, মেইন কথা হচ্ছে অর্থ উত্তোলন করতে পারে কি পারে না। কারণ চলতি হিসাবে অবশ্যই অর্থ উত্তোলন করা যায়। দ্যাটস ওয়াই এখানে যেহেতু অর্থ উত্তোলন করতে পারেন না, তার মানে কি এটা চলতি হিসাব হবে না। এবার আসি সঞ্চয় হিসাব হয় কিনা। তো যেহেতু সামান্য লাভ পাবে, আমরা জানি সঞ্চয় হিসেবে কি সামান্য পরিমাণে সুদ পাওয়া যায়, রাইট? তাহলে সব ইনফরমেশন যেহেতু মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কি হবে যে জনাব এক্স এর ব্যাংকে প্রাথমিক পর্যায়ে সঞ্চয়ী হিসাব ছিল। ঠিক আছে, বুঝতে পারছি। এরপর দেখো ঘ, ব্যাংক ম্যানেজারের পরামর্শের যৌক্তিকতা। আচ্ছা, ব্যাংক ম্যানেজার কি বলছে? এজন্য তিনি ব্যাংকে গিয়ে কারণ জানতে চাইলে ব্যাংক ম্যানেজার বিশেষ একজন হিসাব খোলা পরামর্শ দেয়। দেখো খুব সহজ। তো প্রথমে তো যেহেতু তার সঞ্চয় হিসাব ছিল, তাই সে কি উত্তোলন করতে পারতো না, কারণ সপ্তাহে সঞ্চয় হিসেবে দুইবার। কিন্তু সে জন্য ব্যবসায়ী অবশ্যই উত্তোলন করতে হবে। অনেক সময় জমার বেশি টাকা লাগতে পারে, অনেক সময় কি বলতে পারি, অনেক সময় জমার অতিরিক্ত টাকা লাগতে পারে, আবার কি তার ব্যবসার জন্য প্রোডাক্ট কেনার সময় যে কোনো দরকার। তো সেই জন্য তাকে কোন হিসাব খোলা দরকার? চলতি হিসাব। তাহলে এখানে বলবো ব্যাংক ম্যানেজারের পরামর্শ ছিল চলতি হিসাব খোলা। কেন চলতি হিসাব? তার কারণ হচ্ছে যেহেতু সে একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়ের জন্য কি তার সবসময় অর্থ উত্তোলন করতে হবে। আর সবসময় অর্থ উত্তোলন করা যায় কোন হিসাবে? চলতি হিসাবে। এছাড়া যেহেতু সে ব্যবসায়ী, তার জমাতিরিক্ত অর্থ রাখতে পারে, সেটাও কি চলতি হিসাবে সম্ভব। এজন্য বলতে হবে যে ব্যাংক ম্যানেজারের পরামর্শের যৌক্তিকতা চলতি হিসাব কি অবশ্যই কি বলা যায়, অবশ্যই মেনে চলা উচিত বা কার্যকরী সিদ্ধান্ত হবে বলে মনে করি। তো এই হচ্ছে সৃজনশীল। দেখছো তো, তোমরা যদি এরকম লাইন বাই লাইন ভেঙে ভেঙে অ্যান্সার গুলো করতে পারো, দেখবা তোমার কাছে খুব সহজ হবে। ঠিক আছে, তো আমরা খুব শীঘ্রই আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও নিয়ে আসবো। সেখানে আমরা আরো কিছু ব্যাংক হিসাব রয়েছে, যেগুলো যেমন আমি বলতে পারি কি কি হিসাব থাকতে পারে। ধরো থাকতে পারে ডিপিএস আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে কি স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, ঋণ আমানতের হিসাব। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্টসে জানাবা। আর যদি না বোঝো তাহলে কি কমেন্টসে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে কি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, বন্ধুদের সঙ্গে কি অবশ্যই শেয়ার করবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকো, সুন্দর থাকো, এলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।